পারস্য উপসাগরে একটা সংঘাত খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আর তার জেরে সেখানকার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব কিন্তু পড়ছে সারা বিশ্বে। চলুন এই সোর্স ম্যাটেরিয়ালগুলোর উপর ভিত্তি করে পুরো বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। এই যে ছবিটা দেখছেন, এটাই কিন্তু পুরো সংকটের আসল চেহারা। এই তেল আর গ্যাস স্থাপনাগুলো যা বিশ্ব অর্থনীতির লাইফলাইন, সেগুলো এখন এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। তো এই জটিল পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের কয়েকটা জরুরি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যেমন, উপসাগরে ঠিক কী ঘটছে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, আর এর আঁচ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে লাগতে পারে। চলুন এক এক করে বিষয়গুলো দেখি। চলুন তাহলে একদম মূল ঘটনাটা দিয়ে শুরু করি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি হাবগুলোর একটায় হঠাৎ কি এমন হলো যে পুরো তেল ও গ্যাস সেক্টর স্থবির হয়ে পড়ার জোগাড়? আর এই ধাক্কাটা কিন্তু বিশাল। সৌদি আরব থেকে শুরু করে ইরান পর্যন্ত অনেকগুলো দেশে তেল গ্যাস উৎপাদন আর রপ্তানি করার ক্ষমতাতেই সরাসরি আঘাত হেনেছে এই হামলাগুলো। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই পরিস্থিতি? এর পেছনে আসলে কারণটা কি? উত্তরটা লুকিয়ে আছে ওই অঞ্চলের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে। চলুন দেখি কিভাবে ব্যাপারটা এত দূর গড়াল। এখানে একটা জিনিস পরিষ্কার করে বোঝা দরকার, এগুলো কোনো সাধারণ শিল্প দুর্ঘটনা বা টেকনিক্যাল ফল্ট না, বরং একটা বড় সড় সংঘাতের সরাসরি ফল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে ধাপে ধাপে পরিস্থিতিটা খারাপের দিকে গেছে। প্রথমে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। এর জবাবেই ইরান পাল্টা মিসাইল আর ড্রোন হামলা শুরু করে, আর সেই হামলার লক্ষ্যবস্তুতেই পরিণত হয় জ্বালানি অবকাঠামো, যা এক এক করে বন্ধ হতে শুরু করে। আর এই হামলা কিন্তু শুধু একটা দেশে সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। সৌদি আরব, ইরাক, ইসরায়েল, ইরান সব বড় বড় উৎপাদক দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এত সব ঘটনার মধ্যে একটা খবর যেন পুরো বিশ্ববাজারে বোমা ফাটানোর মতো কাজ করল। হ্যাঁ, কাতারের সবচেয়ে বড় গ্যাস স্থাপনায় ড্রোন হামলা হয়েছে, কিন্তু তার থেকেও বড় খবর হলো এই হামলার পর কাতার এনার্জির যে পদক্ষেপটা নিল, সেটার আইনি আর বাণিজ্যিক প্রভাব অনেক অনেক বিশাল। এই যে দেখছেন ফোর্স মাজুর, এটা একটা আইনি পরিভাষা। সহজ কথায় কাতার তার গ্রাহকদের বলছে, দেখুন, আমরা গ্যাস পাঠাতে পারছি না, কিন্তু এটা আমাদের দোষ না। যুদ্ধ বা এই ধরনের বড় কোনো ঘটনার কারণে আমরা বাধ্য হচ্ছি। ব্যাস, চুক্তির দায় থেকে মুক্তি। কাতারের এই একটা সিদ্ধান্ত কিন্তু শুধু কাতারেই থেমে থাকেনি। চলুন দেখি বিশ্বজুড়ে এর ধাক্কাটা কেমন ছিল। এর প্রভাবটা বুঝতে হলে আগে এই সংখ্যাটা দেখুন, 20%। ভাবা যায়, সারা বিশ্বের মোট এলএনজির 5 ভাগের 1 ভাগ আসে কাতার থেকে। আর যেই না ওই সরবরাহ বন্ধ হল, সাথে সাথে বাজারের অবস্থা দেখুন। এশিয়া আর ইউরোপ দুই জায়গাতেই গ্যাসের দাম এক রাতের মধ্যে লাফিয়ে বাড়ল, কোথাও 39%, তো কোথাও একেবারে 50%। আর বিশেষজ্ঞরা ঠিক এই কথাটাই বলছেন। তাদের মতে সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মতো দেশ, যারা গ্যাস আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। তো এতক্ষণ তো আমরা বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম, কিন্তু এই পুরো ঘটনার আঁচ বাংলাদেশে কতটা এসে লাগছে? চলুন এবার সরাসরি সেই আলোচনায় যাওয়া যাক। পরিস্থিতিটা বোঝার জন্য এই হিসাবটা দেখা খুব জরুরি। আমাদের দেশে গ্যাসের চাহিদা আগে থেকেই সরবরাহের চেয়ে অনেক বেশি। দেখুন, ঘাটতিটাই 115 কোটি ঘনফুটের, আর এই ঘাটতি মেটানোর একটা বড় অংশ আসে কিন্তু এলএনজি আমদানি করে, যেটা এখন নিজেই সংকটে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উপসাগরের কোনো এক জায়গায় একটা ড্রোন হামলা হলো, আর তার সরাসরি প্রভাবে আমাদের দেশের লোডশেডিং ফিরে আসতে পারে, এমনকি রান্নাঘরের গ্যাসও কমে যেতে পারে। এটাই হলো সেই চেইন রিয়াকশন। এটা শুধু কোনো কথার কথা নয়। এই বছর কাতার থেকে বাংলাদেশে 40টা এলএনজি কার্গো আসার কথা ছিল। এখন এই 40টা জাহাজের চালানি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এখান থেকেই বোঝা যায় আমরা কাতারের ওপর কতটা নির্ভরশীল। আর সমস্যাটা শুধু গ্যাস উৎপাদন বন্ধ হওয়াতেই সীমাবদ্ধ নেই। আরেকটা বড় সমস্যা হল পরিবহন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে গেছে 86%।
তার মানে যা কিছু উৎপাদন হচ্ছে সেটাও ঠিকমতো বাইরে পাঠানো যাচ্ছে না, সংকটটা তাই আরও গভীর হচ্ছে। এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে বিশ্বজুড়ে সংঘাত দিন দিন বাড়ছে, এমন একটা সময়ে আমাদের জ্বালানি নিরাপত্তা, যার ওপর আমরা সবাই নির্ভর করে আছি, সেটা আসলে কতটা মজবুত।